ওয়েলকাম টু দ্য বালিয়াটি জমিদার হাউস ইন মানিকগঞ্জ। আসসালামু আলাইকুম। ভাইবস উইথ নাহিদের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ। আর আজকে আমার গন্তব্য মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি প্রাসাদ বা বালিয়াটি জমিদার বাড়িতে। আশা করি আমার আজকের ভিডিওটি সবাই উপভোগ করবেন। আর শুরুতেই সবার কাছে অনুরোধ থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। অবস্থান ও যাতায়াত: ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার সদর থেকে 8 কিলোমিটার পশ্চিমে ও ঢাকা জেলার সদর থেকে 35 কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত এই জমিদার বাড়ি। ঢাকা থেকে বাস যোগে সাটুরিয়া বাস স্ট্যান্ডে নেমে সিএনজি যোগে সহজেই যাওয়া যায় এই জমিদার বাড়িতে, অথবা মানিকগঞ্জ সদর থেকে সরাসরি সিএনজি অথবা বাসে করে যাওয়া যায় এই জমিদার বাড়িতে। আর উত্তরবঙ্গ থেকে যদি যেতে চান তবে যমুনা সেতু পার হয়েও যাওয়া যাবে, অথবা আরিচা নগর বাড়ি ফেরিঘাট পার হয়েও মানিকগঞ্জ হয়ে এই জমিদার বাড়িতে খুব সহজেই যাতায়াত করা যাবে। সকাল সকাল নাস্তা করে বেরিয়ে পড়লাম আমি, আমার ছেলে সাইফান ও আমার মেজো ভাই নাইম। আমরা তিনজন যাব এখানে। আর আমরা যাব এখান থেকে সিএনজি নিয়ে মানিকগঞ্জের গড়পাড়ার ভিতর দিয়ে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তা দিয়ে, কারণ হাইওয়ে রোড দিয়ে সিএনজিতে চলাচল করা রিস্ক এবং অনেকটা ঝুঁকিপূর্ণ বটে এবং এটা নিষিদ্ধ। সিএনজি স্ট্যান্ডে গিয়ে খোঁজ করতে লাগলাম সাটুরিতে যাওয়ার কোন সিএনজিটি পাওয়া যায় এখান থেকে। সাটুরিয়া কোনটা? তিনজন সাটুরিয়া বলতে যাবো আগে, তারপরে যাবো বালিয়াটি। ভাগ্যটা হয়তো সুপ্রসন্ন ছিল, যে কারণে খুব অল্পতে একটি সিএনজি পেয়ে গেলাম। মাত্র 200 টাকাতেই একদম সরাসরি বালিয়াটি জমিদার বাড়িতে নামিয়ে দিবে। যদিও এখান থেকে কিন্তু বালিয়াটিতে যাওয়ার ভাড়া কিন্তু অনেকটা বেশি লাগে। রওনা দিলাম মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে। এখন সাটুরিয়া হয়ে বালিয়াটিতে চলে যাবো সরাসরি। অনেক বছর পর আসলে মানিকগঞ্জেতে আসা, যে কারণে মানিকগঞ্জের এত পরিবর্তন দেখে আসলেই অবাক হয়ে যাচ্ছি। একটা সময় কিন্তু ঢাকার পাশের জেলা হওয়া সত্ত্বেও খুব একটা উন্নয়নের ছোঁয়া কিন্তু এই জেলাতে ছিল না। আর দেখুন, সিএনজি ছাড়ার সাথে সাথেই কিন্তু আমার ভাই ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। অনেকেরই এই অবস্থা, সিএনজিতে উঠলেই কিন্তু বা বাসে উঠলেই ঘুমিয়ে পড়ে। আর রাস্তার ভিতরে কিন্তু অনাকাঙ্ক্ষিত একটি যানজটে পড়লাম। যাই হোক, কপাল ভালো থাকার কারণে অল্প কিছুক্ষণের ভিতরেই সে যানজট থেকে মুক্ত পেলাম এবং সাটুরিয়া উপজেলাতে চলে আসলাম। আর এই সাটুরিয়া উপজেলার উন্নয়নটা দেখেও আসলে আমি অবাক হয়ে গিয়েছি, কারণ একটা সময় আমি এখানে অনেক খেলতে আসতাম, তখন কিন্তু ওই বাজারের অবস্থাটা খুব একটা ভালো ছিল না। আর বর্তমানের অবস্থা থেকে কিন্তু একদম আমার চোখ কপালে উঠে গিয়েছে। আর কিছু দূর এগিয়ে যেতেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই জমিদার বাড়িতে কিন্তু চলে আসলাম। বাংলাদেশের নামকরা জমিদার বাড়িগুলোর ভিতরে বালিয়াটি জমিদার বাড়ি অন্যতম। বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে এই জমিদার বাড়িটি। প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য 100 টাকা ও অন্যান্য দেশের নাগরিকদের জন্য 200 টাকা করে টিকিট মূল্য নির্ধারণ করা। সাইফান কিন্তু খুবই পণ্ডিত, আর ওই কিন্তু আমাদের জন্য টিকিট কেটে নিয়ে আসলো। আর আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম এবং ভিতরে ঢোকার সাথে সাথেই কিন্তু নিয়মকানুন সম্পর্কে যিনি ছিলেন তিনি আমাদের অভিহিত করে দিলেন। 18 শতকের মাঝামাঝিতে তৈরি হয়েছিল এই জমিদার বাড়ি। আর গেট দিয়ে ঢুকতেই হাতের বাম পাশে পড়বে নাট্যমঞ্চ, আর সামনেই দক্ষিণমুখী 4টি প্রাসাদ পড়বে। এই প্রাসাদগুলো কিন্তু বিভিন্ন সময়ে তৈরি হয়েছে জমিদারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক। আর দ্বিতীয় যে বিল্ডিং বা প্রাসাদটি দেখছেন, এই প্রাসাদের ভিতরেই বর্তমানে জাদুঘর স্থাপন করা হয়েছে এবং সেই সময়ের ব্যবহার্য অনেক জিনিসপত্র এই জাদুঘরের ভিতরে আছে। ভিডিও করা নিষেধ, তাই ভিডিও করতে পারিনি। আর দ্বিতীয় তলাতে ছিল সেই সময়ে রঙ্গশালা, যেখানে নর্তকীদের নাচ গান এবং পান করার ব্যবস্থা ছিল। জমিদার এখানে আমোদ প্রমোদ বা ফুর্তি করতেন। যাই হোক, ভিডিও না করে ভিতর থেকে চলে আসলাম, যেহেতু ভিডিও করা নিষেধ। আর ভিতর থেকে বেরিয়ে ভিডিও করতে গিয়ে পড়লাম আরেক বিড়ম্বনায়।
দেখ কি ভাই বুঝেন না, বুঝে তো কথা বলেন খালি, এটা কি বলেন তো দেখি। এটা আমি যে ক্যামেরা ধরে যে করি, যেটা এটা যে করি জাস্ট খালি এটা শেক যে করে, এটা খালি একটু আটকায়। হ্যাঁ এটা গিম্বল, এটা না রে ভাই। আমি আসছি হোটেলে করতেছি, সিলে নিয়ে আসছি বেড়ানোর জন্য, আমার এর ভিতরে কোনো কিছু নাই ভাই। তারপর তো মনে আছে আটকে দেখুন, আটকে দিচ্ছে, সমস্যা নাই। আসলে ওনাদের ভাষ্য মতে যত দামি ক্যামেরা হোক বা যা মনে হচ্ছে তাই হোক, কিন্তু তারা আমাকে গিম্বলটা ইউজ করতে দিবে না। আমি ইচ্ছা করলে অনেক দামি মোবাইল ফোন ইউজ করতে পারবো বা ক্যামেরা ইউজ করতে পারবো। বর্তমানে যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এটি আনন্দরাম সাহার অন্দরমহল, যিনি ছিলেন এই জমিদার বাড়ির গোড়াপত্তনকারী গোবিন্দরাম সাহার তৃতীয় পুত্র। 18 শতকের মাঝামাঝি সময়ে তিনি ছিলেন একজন লবণের বণিক, এবং তিনি সেখান থেকেই কিন্তু এই জমিদার বা এই জমিদারির গোড়াপত্তন করেন। আর এই জমিদার বাড়ি গোড়াপত্তনকারী গোবিন্দরাম সাহার ছিলেন 4 পুত্র। পর্যায়ক্রমে তারা কিন্তু উত্তরাধিকার হয়েছিলেন এই জমিদার বাড়ির। প্রথম ছিলেন, নাম ছিল দৌদিরাম সাহা, দ্বিতীয় পুত্র পণ্ডিতরাম সাহা, তৃতীয় পুত্র আনন্দরাম সাহা এবং ছোট পুত্র গোলাপরাম সাহা। আসলে জমিদারি বলতে আমরা কি বুঝি? আসলে জমিদারি বলতে একটি ভূমি ব্যবস্থাপনাকে বোঝায়, যেখানে একটি নির্দিষ্ট অঞ্চলের মালিকানা বা খাজনা আদায়কারী হিসাবে ভূস্বামী বা জমিদার থাকেন। আর এই প্রথাটি কিন্তু ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ভারতবর্ষে চালু হয়েছিল। জমিদাররা তখন সরকার বা রাজাদের প্রতিনিধি হিসেবে খাজনা আদায় করতেন, আর তারা ছিলেন সেই সময়ে ওই সমাজের সবথেকে প্রভাবশালী ব্যক্তি। ঠিক তেমনই একটি জমিদার ছিল এই বালিয়াটি জমিদার বাড়ি। পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয়। যেখানে এক সময় জমিদারদের শান শৌকত বিরাজ করত, সেখানে আজ বাস করে হাজার হাজার বাদুড়। তবে এই জমিদার বাড়িতে একটি জিনিস আমাকে অবাক করেছে, এক সারিতে প্রায় 18টি শৌচাগার বা টয়লেট। এতগুলো টয়লেট দিয়ে আসলে তারা কী করতেন সেটি কিন্তু আমার মাথায় একদম ঢুকেনি। আর অনেকগুলো জমিদার বাড়িতে ঘুরেছি, কিন্তু কোথাও এরকম আধুনিক শৌচাগার কিন্তু আমার চোখে পড়েনি। 18 শতকের মাঝামাঝিতে মোট 8টি দক্ষিণমুখী প্রাসাদ বা স্থাপনা নিয়ে কিন্তু এই জমিদার বাড়িটি হয়। যদিও প্রত্যেকটি ভবন কিন্তু এক এক সময় তৈরি হয়েছে জমিদারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক। আর এই অন্দরমহলের পিছনেই 2টি আধুনিক শৌচাগার দেখে কিন্তু আমি রীতিমতো বিস্ময় হয়েছি। কারণ অনেকগুলো জমিদার বাড়িতে ঢুকলেও এত সুন্দর আধুনিক শৌচাগার কোনো জমিদার বাড়িতেও ছিল না। কারণ প্রায় প্রত্যেকটি জমিদার বাড়িতেই শৌচাগারগুলো ছিল ভ্রাম্যমাণ, বা সেগুলো টেনে নিয়ে আসতে হতো। তবে এখানে কিন্তু খুবই আধুনিক শৌচাগার ছিল। আর এই দরজা দিয়েই এই জমিদার বাড়ির যারা অন্দরমহলে বাস করতেন তারা এই শৌচাগারে আসতেন, এবং এখান থেকেই কিন্তু সোজা একটি ঘাট নিচে নেমে গেছে। আর মজার বিষয়, এই উপরে কিন্তু মোট 7টি ঘাট আছে, যার একটি বর্তমানে ভেঙে গেছে। আর পুরুষ এবং মহিলা দুই পাশে পৃথকভাবে কিন্তু এই ঘাটগুলো ব্যবহার করতেন।
কালের পরিক্রমায় শান শওকতের সাথে সাথে এই বিল্ডিংগুলোর জৌলুসও কিন্তু হারিয়ে গিয়েছে। বলতে গেলে এখন শুধুমাত্র হাড্ডিসার কঙ্কালের মতোই এর উপস্থিতিগুলোই জানান দিচ্ছে। আর এই মহলটি যতদূর সম্ভব বহির্মহল হিসেবে ডাকা হয়। দ্বিতল এই ভবনে মোট 4টি কক্ষ আছে, উপরে যাওয়ার একটি সিঁড়ি আছে। আর যতদূর সম্ভব এই বিল্ডিংটাতেই এই জমিদারে যারা কাজ করতেন, চাকর বাকর, তারা হয়তো এখানে বাস করতেন। আর বিল্ডিংগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এই বিল্ডিংগুলোতে কোনো রকমের সংস্কারই করা হয় না। যদি এভাবে চলতে থাকে অল্প কিছুদিনের ভিতরে হয়তো এই বিল্ডিংগুলো ধসে পড়বে, যেটা কিন্তু খুবই দুঃখজনক একটি ঘটনা হবে আমাদের জন্য। দেখে যতটা বুঝতে পারছি তাতে মনে হচ্ছে সামনের কাছারি ঘর ব্যতীত পিছনের কোনো বিল্ডিংয়ে খুব একটা সংস্কার বা যত্ন আপনি করা হয় না বললেই চলে। এই জমিদারি কম্পাউন্ডের ভিতরে মোট 5টি কূপ খনন করা ছিল, যার বর্তমানে সবগুলোই নষ্ট, ব্যবহারের উপযোগী বা ভরাট হয়ে গিয়েছে। এইখানে একটি আছে এবং পুকুর পাড়ে আরো 2টি কূপ আছে। প্রাসাদগুলোর ভেঙে যাওয়া দরজা জানালা ও ক্ষয়ে যাওয়া দেয়ালি বলে দিচ্ছে এই জমিদার বাড়িতে রক্ষণাবেক্ষণের যথেষ্ট ঘাটতি আছে। এভাবে চলতে থাকলে আগেই বলেছি এই প্রাসাদগুলো কিন্তু খুব অচিরেই ধ্বংস হয়ে যাবে, যেটা আমাদের পর্যটন শিল্পের জন্য কিন্তু খুবই বড় একটি ক্ষতি হিসেবে গণ্য হবে। 2 তলা 38 কক্ষ বিশিষ্ট এই ভবনটি হচ্ছে দুদিরাম সাহার অন্দরমহল। দেখতেই পাচ্ছেন কতটা সূক্ষ্ম ও নকশা ও কারুকার্যে তৈরি হয়েছিল এই জমিদারির প্রত্যেকটি ভবন। প্রায় 16,554 বর্গ মিটার জমির উপরে স্থাপিত 8টি দক্ষিণমুখী দালানের সমাবেশে গড়ে উঠেছিল এই জমিদার বাড়ি। সামনের দিকে অবস্থিত 4টি প্রাসাদ ব্যবহৃত হতো ব্যবসায়িক কাজে, যাকে কাছারি ঘর হিসেবে ডাকা হতো। আর পেছনের দিকের ভবনগুলোকে বলা হয় অন্দরমহল। 18 শতকের মাঝামাঝি রেনেসাঁ ধর্মী স্থাপত্য কৌশলে নির্মিত হওয়া এই জমিদার বাড়িটি প্রায় একই রকম দেখতে 5টি ব্লকের সমন্বয়ে গড়ে উঠেছিল, যার 4টি ব্লক বিদ্যমান থাকলেও পূর্ব দিকের ব্লকটি এখন আর নেই। বর্তমান বিদ্যমান 4টি ব্লকের মধ্যে মাঝের ব্লক দুটি একটি দ্বিতল ও অন্যটি টানা বারান্দার 3তলা প্রাসাদ। সামনের ব্লকের পেছনে আরও 4টি ব্লক আছে, যেগুলো অন্দরমহল হিসেবে ব্যবহৃত হতো। মোট 8টি দ্বিতল ও তৃতীয় ভবন বা প্রাসাদ দ্বারা তৈরি হয়েছিল এই জমিদার বাড়ি। বর্তমানে যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন 3 তলায়, প্রাসাদের অবস্থা কিন্তু খুবই নাজুক এবং এই প্রাসাদটিতে প্রায় 50টির মতো কক্ষ আছে। আর যতদূর সম্ভব এটি পণ্ডিত রাম সাহার বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। সামনের দিকের প্রত্যেকটি ইমারতে বা প্রাসাদে করিন্থীয় স্তম্ভের সারি রয়েছে। প্রত্যেকটি ভবনে দৃষ্টিনন্দন কারুকার্য লক্ষ্য করা যায়। বর্তমানে এই জমিদার বাড়ির রংমহলটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। করিন্থীয় ডিজাইন বলতে বোঝায় প্রাচীন রোমান ও গ্রিক স্থাপত্যকলার বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে বিকশিত ধারা। স্থাপনা স্তম্ভ বা কলামের নকশার সাথে সম্পর্কিত, যে স্তম্ভগুলোতে একান্থাস গাছের পাতা খোদাই করা থাকে। স্তম্ভ পাতলা ও সরু হয়ে থাকে। স্তম্ভের গায়ে অগভীর লম্বালম্বী খাঁজ কাটা বা বাঁশি কাটা থাকে। একটি সুনির্দিষ্ট ভিত্তির উপরে স্তম্ভগুলো স্থাপন করা থাকে। সুযোগ পেলে ঘুরে আসবেন, খুবই সুন্দর দৃষ্টিনন্দন এই জমিদার বাড়িতে। আর অবশ্যই নিজের সন্তানদের নিয়ে যাবেন, কারণ আমাদের দেশের ইতিহাস সম্পর্কে ওদেরকে জানানো খুবই দরকার। এতে মানসিক বিকাশের সাথে সাথে ইতিহাসগত শিক্ষাটাও ওরা
লাভ করতে পারবে। যারা যেতে চান অবশ্যই মাথায় রাখবেন, গ্রীষ্মকালে সকাল 10টা থেকে 6টা ও শীতকালে 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। তবে প্রতি রবিবার পূর্ণ দিবস ও সোমবারে অর্ধ দিবস বন্ধ থাকে এবং প্রতিটি সরকারি ছুটির দিনেও বন্ধ থাকে এই জমিদার বাড়ি। সুউচ্চ প্রাচীর দ্বারা বেষ্টিত এই জমিদার বাড়িতে 4টি প্রবেশ তোরণ আছে এবং প্রত্যেকটি তোরণের উপরেই কিন্তু সিংহের আকৃতি বা মূর্তি খোদাই করা আছে। পিছনে একটি বিশাল পুকুর এবং সামনেও কিন্তু একটি বিশাল পুকুর আছে এই জমিদার বাড়ির। আজ এ পর্যন্তই বন্ধুরা, আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক ও কমেন্টস করবেন। আর শুরুতেই আপনাদের কাছে অনুরোধ করেছিলাম আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ আপনাদের সমর্থন ছাড়া সামনে এগিয়ে যাওয়া একদম অসম্ভব। আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের ভালোবাসা, সমর্থন এবং পরামর্শ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আর সবার ভালোবাসা ও সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।